পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার সুস্বাগতম। শুভ নববর্ষের সবাইকে পরীক্ষা প্রস্তুতির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, শুভকামনা। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ আরো মধুময় হোক, সুখের হোক, এটাই কামনা করি। তো দেখো যে আজকে যেটা শুরু করবো সেটা হচ্ছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ, অর্থাৎ বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করা। এর আগে তোমাদের অনেক ক্লাস দিয়েছি, কিন্তু এটা প্র্যাকটিস করতে হবে নিয়মিতভাবে, তবে রপ্ত করা যাবে। শুধুমাত্র যে গ্রামাটিক্যাল নিয়ম শিখলাম তারপরে শুধু করতে পারবে তা নয়, কারণ এগুলো কিছু গ্রামাটিক্যাল রুল শেখার উপরও ডিপেন্ড করছে, আবার প্রচুর পরিমাণে প্র্যাকটিস করার উপরও ডিপেন্ড করছে। তো যারা পরীক্ষা প্রস্তুতি, যারা অনলাইন বা অফলাইন কোর্স নিতে চাইছো, দেখো যে এইগুলো রেগুলার সেরকম ভাবে ক্লাস দেওয়া হয় না। তো যারা পেড কোর্সে জয়েন করতে চাও, তোমরা বেসিক থেকে সমস্ত অল সাবজেক্ট সবকিছুই পেয়ে যাবে। এসআইএফ, প্রিলি বা মেন, বিশেষ করে মেনের ক্ষেত্রেই বেশি ফোকাস করা হয় মেনটাকে। যারা শুধুমাত্র মেন করতে চাও তো মেন করতে পারো, অসুবিধা নেই। 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো অনলাইন অথবা অফলাইন কোর্সের জন্য। অফলাইনের ক্ষেত্রে অ্যাড্রেস যেটা সেটা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ। অফলাইন অ্যাড্রেস হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ। দেখে না যে প্রিভিয়াস ইয়ার আমরা আলোচনা করেছিলাম ডব্লিউপিএসআই 2022-এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা আলোচনা করছিলাম। এর আগে 2022-এর টোটালটা মেনটা আমরা আলোচনা করে দিয়েছি এবং সেটার প্লেলিস্টে করে দেওয়া আছে, কিন্তু সেটার রেসপন্স সেইভাবে পাওয়া যায়নি, কারণ ভিউজ হচ্ছে না, দেখছে না কেউ। সেই কারণে আপাতত ভাবে স্টপ রাখলাম। সেটা পরবর্তীকালে আবার ভেবে দেখা যাবে যে ওটা কন্টিনিউ করবো কি করবো না। তো আজকে যা দেখা যায় ট্রান্সলেট, অর্থাৎ বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করতে হবে। এটা নিয়ে অনেকেরই সমস্যা হয়। সমস্যাটা কেন হয় তার কারণটা হচ্ছে, প্রথমত আমরা বাঙালি স্টুডেন্ট হলেও বাংলা লিটারেচার যেটা, মানে বাংলা সাহিত্যতেই আমাদের দুর্বলতা আছে। এটা মানো বা না মানো, মানতেই হবে। সেটা হচ্ছে বাংলা সাহিত্য শেখার ক্ষেত্রেই আমাদের দুর্বলতা আছে। সেই কারণের জন্য আমরা ইংরেজিটা করতে পারি না। অর্থাৎ ট্রান্সলেশন তুমি তখনই করতে পারবে যখন তার ভাবটাকে, অর্থাৎ মূল অন্তর্নিহিত মানেটাকে তুমি উপলব্ধি করতে পারবে, তখনই তুমি ট্রান্সলেশন করতে পারবে। ইংরেজি বাংলা আমরা ছোটবেলায় পড়েছিলাম, এটা মানে সেটা, এটা মানে তাই, পাউন্ড মানে খুঁজে পেয়েছিল, এরকম ভাবে পড়ে পড়ে নিয়ে আমরা দিয়েই সমস্যাটা তৈরি হয়ে যায়। অর্থাৎ ইংলিশ টু ইংলিশ মিনিং পড়লে পরে এই প্রবলেমটা হতো না। এটা একটা কারণ, ভাবটাকে বুঝতে পারি না। 2 নম্বর কারণ, যেটা বুঝতে পারলেও টেন্সটাকে ধরতে পারি না। টেন্সটাকে ধরতে পারলেও কোনটা কিভাবে সাজাবো, অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই ব্যাপারটা করতে পারি না। তারপরে গেলেও যে সিম্পল সেন্টেন্স নাকি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড, কিভাবে কেমন ভাবে করবো, এই জিনিসগুলোকে তোমাকে শিখে নিতে হবে। জিরান্ড পার্টিসিপেলের ব্যবহার শিখে নিতে হবে, তাহলেই অনেকটা তুমি শিখে যাবে। সেই সঙ্গে তো ওয়ার্ড স্টক বাড়ানোর ব্যাপারটা আছে। তো দেখো যে যতটা সম্ভব আমি তোমাদেরকে এখানে বোঝানোর চেষ্টা করছি যে ভ্রমণকারীদের কাছে, প্রথম বাক্য যেটা আছে, ভ্রমণকারীদের কাছে মায়ানমার স্বর্ণভূমি নামে পরিচিত। তাহলে প্রথমে আগে যেটা আমাকে আনতে হবে সেটা হচ্ছে টেন্স। তো ভ্রমণকারীদের কাছে মায়ানমার স্বর্ণভূমি নামে পরিচিত। এখানে যেটা ভার্ব উজ্জ আছে সেটা হচ্ছে হয়। ভ্রমণকারীদের কাছে মায়ানমার হয়, ঠিক আছে, মায়ানমার হয় পরিচিত। এবার ইংরেজিতে কি লেখা আছে, ভ্রমণকারীদের কাছে, কিন্তু সরি বাংলায় লেখা আছে কি ভ্রমণকারীদের কাছে, এটি প্রথমে লেখা আছে। ইংরেজিতে কি হবে, এটা শেষের দিকে চলে যাবে। অর্থাৎ তোমাকে সাবজেক্টকে আগে প্রথমে খুঁজে বের করে নিতে হবে যে কি হয়। মানে হচ্ছে মায়ানমার হয় পরিচিত। মায়ানমার হয় পরিচিত কি নামে, স্বর্ণভূমি নামে, কাদের কাছে, ভ্রমণকারীদের কাছে। এইভাবে করতে হবে। অনেকে কি আছে, ভ্রমণকারীদের কাছে, তাহলে আগে প্রথমে টু দ্য ট্রাভেলার্স এরকম ভাবে শুরু করে দেয়। তা নয়, আগে তুমি সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজে নাও, তারপর টেন্স খুঁজে নাও, টেন্স কেমন ভাবে পড়বে, তবেই শিখতে পারবে। তাহলে হচ্ছে মায়ানমার, আগে প্রথমে কি লিখতে হবে, মায়ানমার হয় পরিচিত, মানে হচ্ছে মায়ানমার ইজ পরিচিত, আমরা কি বলি, নোন, ইউ নোন। তাহলে যে মায়ানমার ইজ নোন, মায়ানমার ইজ নোন কি নামে, স্বর্ণভূমি নামে। তাহলে মায়ানমার ইজ নোন অ্যাজ দ্য, স্বর্ণভূমিকে কি বলবে, গোল্ডেন ল্যান্ড, অ্যাজ দ্য গোল্ডেন ল্যান্ড। কাদের কাছে, ভ্রমণকারীদের কাছে। তাহলে যে টু দি ট্রাভেলার্স, টু দি ট্রাভেলার্স হয়ে গেল সেন্টেন্স। সেকেন্ড, দ্বিতীয় বাক্য যেটা দেখো, যে বিজ্ঞান পড়ার অনুমতি না পেয়ে সে ক্ষুণ্ণ হয়েছিল। বিজ্ঞান পড়ার অনুমতি না পেয়ে সে ক্ষুণ্ণ হয়েছিল। এবার এখানে কি জিনিস আছে, এই বাংলায় যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সরল বাক্যে দেওয়া আছে। বাংলায় সরল বাক্যে দেওয়া আছে। তোমাকে ট্রান্সলেশন সরল বাক্যেই করতে হবে এমন কোনো মানে নেই, এমন কোনো মানে নেই। সরল বাক্য থাকলেও সেটাকে কমপ্লেক্সে করতে পারে ইংলিশের ক্ষেত্রে, সেই নিয়ে কোনো মানে অসুবিধা নেই। অর্থাৎ সেন্টেন্সটার মানেটা যেন একই রকমেরই থাকে। তাহলে বিজ্ঞান পড়ার অনুমতি না পেয়ে সে ক্ষুণ্ণ হয়েছিল। এবার ক্ষুণ্ণ, তুমি ভাবো যে কাউকে অনুমতি দেওয়া হয়েছে, তাহলে ক্ষুণ্ণ হয়তো মানে তুমি জানো না, তাহলে এখানে তো গেস করতে হবে। অনুমতি পায়নি কোনো কাজের, মানে সে কি হবে, হয় অসন্তুষ্ট হবে বা হতাশ হবে বা দুঃখ পাবে, এরকমই কিছু মানে হবে। সেইভাবে তোমাকে লিখতে হবে।
তাহলে এটা ধরো সিম্পলে লিখতে আমাদের অসুবিধা হচ্ছে, আমরা এটাকে কমপ্লেক্সে করব। কমপ্লেক্সে করলে আরো বেশি সুবিধা হবে, যে যেহেতু সে অনুমতি পায়নি, যেহেতু সে বিজ্ঞান পড়ার অনুমতি পায়নি, তাই সে ক্ষুণ্ণ হয়েছে। আবার এরকম করতে পারি, সে ক্ষুণ্ণ হয়েছিল কারণ সে বিজ্ঞান পড়ার অনুমতি পায়নি, একই ব্যাপার। তাহলে কি করব, যে এটাকে অ্যাক্টিভে করতে পারে, প্যাসিভে করতে পারো। এরকম করতে পারে যে যেহেতু তাকে পড়ার অনুমতি দেওয়া হয়নি, প্যাসিভ ভয়েস করতে পারো, বা সে পায়নি, অ্যাক্টিভেই করি চলো। যে অ্যাজ হি, সে পায়নি, অবশ্যই পাস্ট টেন্স, তাহলে কি হবে, অ্যাজ হি ডিড নট গেট পারমিশন, অ্যাজ হি ডিড নট গেট পারমিশন, যেহেতু সে বিজ্ঞান পড়ার যেহেতু সে অনুমতি পায়নি। এখনো পর্যন্ত কি হলো, যেহেতু সে পায়নি অনুমতি, অ্যাজ হি ডিড নট গেট পারমিশন বিজ্ঞান পড়ার, তাহলে কি হবে, অফ স্টাডি সায়েন্স, অফ স্টাডি সায়েন্স, অফ স্টাডি সায়েন্স। সেহেতু মানে ইংলিশে কি হবে, কমা হবে, সে ক্ষুণ্ণ হয়েছিল, সে ক্ষুণ্ণ হয়েছিল, তাহলে কি হবে, হি বিকেম ডিসঅ্যাপয়েন্টেড, হি বিকেম ডিসঅ্যাপয়েন্টেড। নেক্সট 3 নম্বর সেন্টেন্স কি আছে, সে যা বলে আমি কিছুই উপলব্ধি করতে পারি না, সে যা বলে আমি কিছুই উপলব্ধি করতে পারি না। অবশ্যই এটা কি হবে, সিম্পল প্রেজেন্টেই হবে, সিম্পল প্রেজেন্টে হবে, যে সে যা বলে আমি কিছু উপলব্ধি করতে পারি না। তাহলে দেখো যে এখানে যেটা করবে, যে হোয়াট হি সেজ আই ক্যান নট রিয়েলাইজ, এটাও করতে পারো, বা আই ক্যান নট রিয়েলাইজ হোয়াট হি সেজ, কোনো অসুবিধা নেই। এবার দেখো যে এই উপলব্ধির ব্যাপারটা, যেটা উপলব্ধি করা, ইংরেজি যেটা, সেটা হচ্ছে রিয়েলাইজ। রিয়েলাইজ মানে হচ্ছে উপলব্ধি করতে পারা। কেউ আন্ডারস্ট্যান্ড করলে নাম্বার কিছুটা কেটে নিতে পারে, কারণ আন্ডারস্ট্যান্ড মানে শুধুই বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড বা হচ্ছে মেক আউট, এটা মানে হচ্ছে বুঝতে পারা। কিন্তু এমনি বুঝতে পারা আর উপলব্ধির মধ্যে বেশ কিছুটা পার্থক্য আছে এবং আলাদা আলাদা তার জন্য ওয়ার্ডও আছে। সেই কারণে কি করবে, যে রিয়েলাইজ এখানে ব্যবহার করবে, যে সে কি বলে, হোয়াট হি সেজ, হোয়াট হি সেজ, প্রেজেন্ট ইনডিফিনাইট, সেই কারণে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, সেই জন্য কি হবে, সেজ। তাহলে হোয়াট হি সেজ আই ক্যান নট রিয়েলাইজ, আই ক্যান নট রিয়েলাইজ। এখানে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, একটা তো সেজ হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর একটা ডেসক্রিপটিভ রাইটিং এর ক্ষেত্রে মনে রাখতে হবে যে ক্যান নট, উড নট, যখন কোনো নট যোগ করবো আমরা, কান্ট, ডিডেন্ট, এরকম ভাবে শর্টে লিখবে না, কারণ ডেসক্রিপটিভ রাইটিং এর ক্ষেত্রে পুরোটাই এরকম ভাবে ক্যান, সিএএন, এনওটি, নট, এইভাবেই লিখবে। নেক্সট 4 নম্বর কি আছে দেখে নাও, যে দীর্ঘমেয়াদী কোনো দুরূহ কাজ মানুষ স্বভাবতই ভয় পায়, দীর্ঘমেয়াদী কোনো দুরূহ কাজ মানুষ স্বভাবতই ভয় পায়। তাহলে দীর্ঘমেয়াদী মানে একটা হচ্ছে লং টার্ম, দীর্ঘমেয়াদীকে কি বলা হয়, লং টার্ম, লং টার্ম। দুরূহ কাজ মানে কি, কঠিন কাজ, কঠিন কাজ মানে হচ্ছে হার্ড ওয়ার্ক, ঠিক আছে, হার্ড ওয়ার্ক। তাহলে এই জায়গাতে আমাকে কি করতে হবে, প্রথমে আগে সাবজেক্টকে খুঁজে বের করে নিতে হবে, সেটা হচ্ছে মানুষ ভয় পায়। তারপরে ভার্ব কোনটা, সেটা হচ্ছে ভয় পাওয়া, ঠিক আছে। মানুষ ভয় পায়, কি ভয় পায়, দীর্ঘমেয়াদী কোনো দুরূহ কাজ, অর্থাৎ এটা হচ্ছে সাবজেক্ট, ভয় পাওয়াটা হচ্ছে ভার্ব, আর অবজেক্ট হচ্ছে দীর্ঘমেয়াদী দুরূহ কাজ। এইটুকুকে আগে খুঁজে বের করে নিতে হবে। তাহলে দেখো যে ম্যান, ম্যান গেটস, ভয় পায়, ম্যান গেটস ফিয়ার, ম্যান গেটস ফিয়ার, কি ভয় পায়, দীর্ঘমেয়াদী কাজ মানে হচ্ছে লং টার্ম, লং টার্ম দুরূহ কাজ মানে হচ্ছে লং টার্ম হার্ড ওয়ার্ক, লং টার্ম হার্ড ওয়ার্ক। এটা এনি লাগিয়ে দাও, এনি লং টার্ম হার্ড ওয়ার্ক। 5 নম্বর কি আছে, যে হিমালয়ের পাদদেশে অবস্থিত, হিমালয়ের পাদদেশে অবস্থিত কপিলাবস্তু নামক একটি ক্ষুদ্র রাজ্যের শাসক শুদ্ধোধনের পুত্র ছিলেন গৌতম বুদ্ধ। তো বাংলায় আছে দেখো, যে হিমালয়ের পাদদেশে অবস্থিত কপিলাবস্তু নামক একটি ক্ষুদ্র রাজ্যের শাসক, এইগুলো আছে, শেষে দেওয়া আছে গৌতম বুদ্ধ, কিন্তু ইংরেজিতে সম্পূর্ণ আলাদা হবে। অর্থাৎ ইংরেজিতে শেষে যেটা আছে সেটা আগে চলে আসবে, মানে গৌতম বুদ্ধ ছিল, ঠিক আছে, সন অফ, গৌতম বুদ্ধ এর পুত্র ছিল, দিয়ে এইভাবে আমরা সাজাবো। তাহলে দেখো যে লাস্টে আমরা কি লিখবো, কে ছিল পুত্র, গৌতম বুদ্ধ, তাহলে হচ্ছে গৌতম বুদ্ধ ওয়াজ দা, ছিলেন, যে ওয়াজ দা সন অফ, ওয়াজ দা সন অফ কে, শুদ্ধোধন, তাহলে গৌতম বুদ্ধ ওয়াজ দা সন অফ শুদ্ধোধন। এখানে ইংরেজিতে শুদ্ধোধনা করতে হয়, যেমন দ্রোণাচার্যা, সেরকম হচ্ছে শুদ্ধোধনা। তাহলে গৌতম বুদ্ধ ওয়াজ দা সন অফ শুদ্ধোধনা।
এবার লিখো যে শুদ্ধোধনা কে ছিল? কপিলা বস্তু নামক একটি ক্ষুদ্র রাজ্যের শাসক। ঠিক আছে, কপিলা বস্তু নামক একটি ক্ষুদ্র রাজ্যের শাসক। এখানে এটাকে অ্যাপোজিশন করা বলা হয়, মানে এখানে হু টু কিছু দেওয়ার দরকার নেই, কোনো লিঙ্কার দেওয়ার দরকার নেই। শুদ্ধোধনা কমা দিয়ে লিখে দাও সেটা কে ছিল। শুদ্ধোধনা কমা দিয়ে সেটা লিখো যে দ্য রুলার অফ, শাসক বলেছে। শুদ্ধোধন কে ছিল? যে কপিলাবস্তু নামক একটি ক্ষুদ্র রাজ্যের শাসক। শাসক মানে হচ্ছে রুলার, তাহলে হচ্ছে দ্য রুলার অফ এ স্মল কিংডম। দ্য রুলার অফ এ স্মল কিংডম। কি নামের? কপিলাবস্তু নামক, সেই জন্য এখানে কি করবো? নেম। দ্য রুলার অফ এ স্মল কিংডম। স্মল কিংডম নেম কি? কপিলাবস্তু। কেটা বড় হাতের দেবে, মানে যে কপিলা বস্তু। কপিলাবস্তু দিয়ে কি আছে? হিমালয়ের পাদদেশে অবস্থিত, যেটা ছিল হিমালয়ের পাদদেশে। তাহলে হচ্ছে অ্যাট দ্য ফিট অফ, অ্যাট দ্য ফিট অফ দ্য হিমালয়াস, দ্য হিমালয়াস। একটু মডিফাই করে নাও, এটাকে সিচুয়েটেড অবস্থিত বলা যায়, সিচুয়েটেড করে নাও। এখানে যেমন নামক ছিল, নেম করলাম, সেরকম অবস্থা সিচুয়েটেড অ্যাট দ্য ফিট অফ দ্য হিমালয়, সিচুয়েটেড অ্যাট দ্য ফিট অফ দ্য হিমালয়। সেখানে দি লাগাবে একটা আর্টিকেল হিসাবে, আর হিমালয় বাংলায় বলা থাকলে হিমালয় পর্বতমালা হয়, সেখানে যেন হিমালয়াস। ঠিক আছে, এইচটা ক্যাপিটাল দেবে। নেক্সট পরের সেন্টেন্সটা দেখো, যে একদম পুলিশের তোমাদের জন্য যুক্ত কন্টেক্সচুয়াল সেন্টেন্স একটা বলতে পারো, যে সাধারণ মানুষকে রক্ষা করার পুণ্যবান দায়িত্ব একজন পুলিশের উপর থাকে। সাধারণ মানুষকে রক্ষা করার পুণ্যবান দায়িত্ব একজন পুলিশের উপর থাকে, বা পুলিশের উপর ন্যস্ত থাকে। এটাকে বিভিন্ন ভাবে করতে পারো, যে একজন পুলিশকে করতে হয় পুণ্যবান দায়িত্ব। ঠিক আছে, একজন পুলিশকে পুণ্যবান দায়িত্ব করতে হয় সাধারণ মানুষকে রক্ষা করার। এরকম করতে পারো। আবার এরকম করতে পারো যে পুলিশের একটি পুণ্যবান দায়িত্ব আছে সাধারণ মানুষকে রক্ষা করা, এরকমও করতে পারো। চলো দুটোই দেখাই। যে ধরো এ পুলিশ হ্যাজ টু, করতে হয়, কি হবে? এ পুলিশ হ্যাজ টু পারফর্ম, হ্যাজ টু পারফর্ম একটা পুণ্যবান দায়িত্ব, মানে কি হচ্ছে? এ স্যাক্রিড রেসপন্সিবিলিটি। এ পুলিশ হ্যাজ টু পারফর্ম এ স্যাক্রিড রেসপন্সিবিলিটি, পুণ্যবান দায়িত্ব। এ পুলিশ হ্যাজ টু পারফর্ম এ স্যাক্রিড রেসপন্সিবিলিটি, সাধারণ মানুষকে রক্ষা করার। তাহলে কি হয়েছে? যে অফ প্রোটেক্টিং দ্য পাবলিক, অফ প্রোটেক্টিং দ্য পাবলিক। সাধারণ মানুষ, কমন পিপল না পড়ে পাবলিক বললেও সেই জনসাধারণ বা সাধারণ মানুষই হয়ে যায়। তাহলে এ পুলিশ হ্যাজ টু পারফর্ম মানে করতে হবে, যেতে হবে, এরকম ধরনের যে বাধ্যবাধকতা, সেইগুলোর ক্ষেত্রে আমরা কি করি? হ্যাজ টু বা হ্যাভ টু ব্যবহার করবো। এটা হচ্ছে এক ধরনের মডার্ন। এ পুলিশ হ্যাজ টু পারফর্ম এ স্যাক্রিড রেসপন্সিবিলিটি অফ প্রোটেক্টিং দ্য পাবলিক। এখানে টু প্রোটেক্ট দ্য পাবলিকও করতে পারো, অসুবিধা নেই। বা এরকম ভাবে একটা জিনিসও করা যায়, সেটা হচ্ছে একজন পুলিশের আছে দায়িত্ব বা কর্তব্য। তাহলে এ পুলিশ হ্যাজ, এ পুলিশ হ্যাজ, এ পুলিশ হ্যাজ এ স্যাক্রিড, এ পুলিশ হ্যাজ এ স্যাক্রিড রেসপন্সিবিলিটি টু বি পারফর্মড। বা এখানে লাগিয়ে দাও টু প্রোটেক্ট দ্য পাবলিক, টু প্রোটেক্ট দ্য পাবলিক, টু প্রোটেক্ট দ্য পাবলিক। তোমাদের জন্য পরের একটা সেন্টেন্স, এটা তোমাদের জন্য থাকবে খুবই সহজ একটা, যে তোমরা বাড়ি থেকে যাওয়ার পর বৃষ্টি শুরু হয়েছিল। একদম সেই ছোট বাচ্চারা যখন শেখে টেন্সের ধারণা, রোগী আসার পূর্বে ডাক্তার মারা, ডাক্তার আসার পূর্বে রোগী মারা গিয়েছিল, স্টেশন পৌঁছাবার পরে ট্রেন ছেড়ে গেছিল, এরকম ধরনের যে সেন্টেন্স গুলো হয়, সেরকমই, যে তোমরা বাড়ি যাওয়ার পর বৃষ্টি শুরু হয়েছিল। তো এটা তোমাদের জন্য থাকবে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর সবশেষে আরেকবার বলি, যে পরীক্ষা প্রস্তুতি যারা অনলাইন বা অফলাইন যারা কোর্স দিতে চাইছো, অফলাইনের ক্ষেত্রে অ্যাড্রেস সেটা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ ভাকুড়ি ঠাকুরপাড়া। যারা অফলাইনে হতে চাও অফলাইনে অবশ্যই আসতে পারো। অনলাইনে যারা দূরের ক্যান্ডিডেট, অনলাইনে ভর্তি হতে পারে। অলরেডি WPSI বা KPSI এই সমস্ত ক্লাস, প্রিলি, মেন, বা বিশেষ করে মেনটাকে বেশি জোর দেওয়া হয়, মেনের জন্য ক্লাস চলছে, ক্লার্কশিপের জন্য চলছে। তোমরা চাইলে অবশ্যই অ্যাডমিশন হতে পারো।